এইখানে পেনাল্টি ছিল কি ছিল না এটা নিয়েই যত আলোচনা। পেনাল্টি নাকি পেনাল্টি না, ভিনিসিয়াস জুনিয়রকে ওই জায়গায় ফাউল করা হয়েছিল কিনা? ভিনিসিয়াস জুনিয়রকে ওই জায়গায় ফাউলের একটা ক্লিয়ার ইন্ডিকেশন দেখা যাচ্ছে। এখন এখানে আপনি অনেকভাবেই বলতে পারেন যে এটা ফাউল কল করাটা উচিত ছিল কি ছিল না, সেটা রেফারি সিদ্ধান্ত দিয়েছেন যে এটাতে ফাউল। ইভেন ভিএআর আসলে ওখানে ইন্টারভিউ করেনি, যেটা নিয়ে আসলে আঞ্চলিক পরে কথা বলেছেন। অ্যাকচুয়ালি পারফরমেন্সটা নিয়ে কথা বলার দরকার আগে, কারণ রিয়াল মাদ্রিদের গতকালকে যে পারফরমেন্সটা মাঠে দেখা গেছে রাতে, আমার কাছে মনে হয়েছে রিয়াল মাদ্রিদ কালকে রায়ো ভায়াকানোকে অনেকটা লাইটলি নিয়েই শুরু করেছিল, যেটার খেসারতটা কালকে রিয়াল মাদ্রিদকে একদম শুরু থেকে প্রথম 40 মিনিটে দিতে হয়েছে। প্রথম 40 মিনিটে আমার কাছে মনে হয়েছে রিয়াল মাদ্রিদের ওয়ান অফ দ্য ওয়ার্স্ট পসিবল 40 মিনিটস ইন দিস সিজন, যেটা মোটামুটি স্ট্যাট দেখলে আসলে অতটা বোঝা যাবে না। তবে একটা জিনিস দেখলে হয়তো রায়ো ভায়াকানোর যেভাবে রিয়াল মাদ্রিদকে তারা ডমিনেট করার চেষ্টা করেছে সেটা বোঝা, সেটা হচ্ছে টোটাল শট কাউন্টে রায়ো ভায়াকানো 14টা শট নিয়েছে গোলে, যেখান থেকে দুই দলে আসলে 5টা বা 6টা করে গোল করতে পারতো। খুবই ওপেন এন্ড একটা ম্যাচ হয়েছে। তবে প্রথম অর্ধে রায়ো ভায়াকানো যেভাবে প্রেস করেছে, যেভাবে রিয়ালের অর্ধে বল নিয়ে চলে গেছে, সেখানে রিয়ালের কোনো ধরনের কোনো রেসপন্স ছিল না। ধরেন ভালভের্দে যেখানে গোল করে রিয়াল মাদ্রিদকে একটা গোলে এগিয়ে মানে একটা গোল শোধ দিলেন, সেটা না হলে কিন্তু রিয়াল মাদ্রিদের জন্য ম্যাচে ফেরাটা খুবই কঠিন মনে হচ্ছিল। কারণ একের পর এক তারা মিডফিল্ডে বল লুজ করে তারা রায়ো ভায়াকানোর কাছ থেকে অ্যাটাক কনসিড করছে। একটা কমপ্লেন কিন্তু আপনি বারবারই শুনবেন যে এমবাপে, ভিনিসিউস তারা প্রেস করেন না। তাহলে যদি তারা প্রেস না করেন সেক্ষেত্রে তো আসলে গতকালকে এরকম অ্যাটাক কনসিড করার সুযোগ ছিল না, যেখানে তারা কনস্ট্যান্টলি অ্যাটাক কনসিড করেই গেছে। ব্যাকলাইন ওয়াজ ফল্টারিং। রুডিগার এবং লুকাস ভাস্কেজ, ফ্রান গার্সিয়ার মধ্যে একটা কম্বিনেশনের অভাব শুরু থেকেই দেখা যাচ্ছিল। অনেক ধরনের প্রশ্ন কিন্তু রিয়াল মাদ্রিদ কালকে তাদের প্রথমার্ধে রেখে গেছে, যদিও শেষ পর্যন্ত যেটা হয় রিয়াল মাদ্রিদ ম্যাচে কাম ব্যাক করেছে। এক পর্যায়ে ম্যাচটা 3 পয়েন্ট পাওয়ার জায়গাও চলে গিয়েছিল, শেষ পর্যন্ত আসলে ড্রতেই সন্তুষ্ট থাকতে হলো। যে জায়গাটায় 3 পয়েন্ট পাওয়ার জায়গায় রিয়াল মাদ্রিদ চলে গিয়েছিল, অর্থাৎ পেনাল্টির ডিসিশন, এবং যেটা নিয়ে অনেক রকম ঘটনা ঘটেছে, অনেক আলোচনাও ম্যাচ শেষে হয়েছে। লাস পালমাস বলছি, রায়ো ভায়াকানো একবার যখন সমতায় ফিরলো, এরপরে ম্যাচের 75 মিনিটে আসল ঘটনা যেটা নিয়ে তর্ক এবং বিতর্ক, এই জায়গাতে ভিনিসিয়াস জুনিয়রকে ফাউল করা হয়। আব্দুল মোমেনই ফাউলটা করেছেন এবং কথা হচ্ছে ওখানে পেনাল্টি হবে কি হবে না। কার্লো আনচেলত্তি ম্যাচ শেষে বলছেন তিনি ভাবেন বা তিনি মনে করেন যে ওটা একটা পেনাল্টি ছিল। তার আগে তিনি বলছেন যে মায়োরকা লাস পালমাসের সঙ্গে পয়েন্ট হারানোতে অনেক বিরক্ত হয়েছিলাম, এটাতে হয়নি। তবে 75 মিনিটে মুমিন ভিনিসিয়াসকে বক্সে পরিষ্কার ফাউল করেছিল। রেফারি মার্টিনেজ মুনিরও পেনাল্টি তো দেয়নি না, ভিএআর তাকে কোনো বার্তা দেওয়া হয়েছিল। জয়টা মাদ্রিদেরই প্রাপ্য ছিল বলে কার্লো আনচেলত্তি মনে করছেন। কয়েকটা বিষয়ে এখানে কথা বলার সুযোগ আছে। ভিনিসিয়াস জুনিয়র বদলি হিসেবে নামলেন খুব স্বাভাবিকভাবেই, কারণ তাকে পুরোপুরি ম্যাচ ফিট পাওয়ার কথা ছিল না। আতালান্তার সঙ্গে তিনি খেলেছিলেন, এরপরে তাকে বদলি হিসেবে নামানো হলো এবং একটা ইয়েলো কার্ড তিনি দেখেছেন। এখন সেভিয়ার সঙ্গে ম্যাচটা তিনি মিস করবেন, এই গেল একটা। কিন্তু ভিনিসিয়াসের ওইখানে পেনাল্টি পাওয়া উচিত ছিল বলেই মনে হয়েছে। রিয়াল মাদ্রিদের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে ম্যাচ রিপোর্ট দেওয়া হয়েছে যে বিতর্কিত পেনাল্টি রেফারির সিদ্ধান্তে রিয়াল মাদ্রিদ পয়েন্ট খুইয়েছে। মাদ্রিদ টিভি, যেটা রিয়াল মাদ্রিদ টিভি, সেই জায়গায় মানে ম্যাচ শেষ, এরপরে রেফারি নিয়ে আলোচনা শুরু হয়েছে। এই যে মার্টিনেজ মুনিজ যার কথা বলা হচ্ছে, তিনি সবশেষ বোধহয় কনফারেন্স লিগের একটা ম্যাচে রেফারিং করেছেন এবং এরপরে এসেছেন। এই যে একটা পুরনো ধাঁচ বা ধারা, যে একটা পেনাল্টি নিয়ে এবং এরপরে মাদ্রিদ ভিত্তিক মিডিয়াগুলোর সেটাকেই আলোচনায় সামনে আনা। রিয়াল মাদ্রিদ কি মানে রায়ো ভায়াকানোর সঙ্গে যে ম্যাচটা, সেটা কি আসলেই জয়টা প্রাপ্য ছিল নাকি ড্র একটা ফেয়ার রেজাল্ট? আমার তো মনে হয় যে রায়ো ভায়াকানো একটা ড্র ডিজার্ভ করে। কেন ডিজার্ভ করে? ম্যাচের 4র্থ মিনিটে তারা যখন এগিয়ে গেল, যে হেড থেকে গোল করলেন উনাই লোপেজ, মানে ওই জায়গাটায় রাইট ফ্ল্যাঙ্ক দিয়ে যে ক্রসটা এসছে, একদম পিন পয়েন্ট ক্রস, এবং তিবো কোর্তোয়া বল বরাবর যাচ্ছিলেন, ওখান থেকে যে হেডটা গেছে ওইদিকে, আমার মনে হয় পারফেক্ট ফিনিশিং। এবং এরপরের গোলটাও তো হেডে, আরেকটা কর্নার কিক থেকে। রিয়াল মাদ্রিদের এগেইনস্টে রায়ো ভায়াকানো তাদের রাইট ব্যাকের পজিশনটা টার্গেট করেছিল, যেখানে লুকাস ভাস্কেজ খেলছিলেন। ওই জায়গাটা টার্গেট করে কয়েকবার মনে হচ্ছে তারা আক্রমণ করার চেষ্টা করছে বা করে যাচ্ছে। রিয়াল মাদ্রিদের ডিফেন্স নিয়ে তো আপনি বললেন যে ডিফেন্সের সমস্যা, ফুটিপাড়াগুলো টের পাওয়া যাচ্ছে। কিন্তু রায়ো ভায়াকানো তো দাবি করতেই পারে যে এই ম্যাচের ড্রটা তাদের প্রাপ্য ছিল। এখন রিয়াল মাদ্রিদের কাছে না মিডিয়া আছে বলে তারা মানে বলছে। রায়ো ভায়াকানোর যেহেতু ইন্টেন্সিটি নিয়ে কথা হচ্ছিল শুরুতে, যেইভাবে তারা প্রেস করেছে, আমরা কিন্তু এই ব্যাপারটায় কথা বলেছিলাম বেশ আগেই যে হামেস রদ্রিগেজের মতো একজন প্লেয়ার, তিনি রায়ো ভায়াকানোতে চান্স পান না। গতকাল তিনি বেঞ্চেও ছিলেন না। যারা কালকে ম্যাচটা দেখেছেন তারা মোটামুটি টের পাবেন যে কেন রায়ো ভায়াকানোতে খেলাটা
হামেস রদ্রিগেজের মতো প্লেয়ারদের জন্য কতটা ডিফিকাল্ট, দ্য ওয়ে দে প্রেস, যে ইন্টেন্সিটি নিয়ে তারা রিয়াল মাদ্রিদকে কোনো ভয় ডরবিহীনভাবে খেলেছে গতকালকে। সো সেখানে রিয়াল মাদ্রিদের মিডফিল্ড এবং ডিফেন্স তাদের কোনোভাবে আসলে সম্ভব ছিল না ওটাকে বাইপাস করে রায়োকে কন্টেইন করে, এবং থিবো কর্তোয়া যে কটা সেভ করেছেন শেষ পর্যন্ত ম্যাচটা ইজিলি রায়ো ভায়াকানো 5-3 বা 5-4 জিততে পারতো। রিয়াল মাদ্রিদের পক্ষে সম্ভব ছিল 6টা গোল দেওয়া, মানে ইট ওয়াজ ভেরি ওপেন এন্ডেড ম্যাচ। ড্র ঠিক আছে, মেনে নেওয়া যাবে, তবে রিয়াল মাদ্রিদ মাঝখানের থেকে, অর্থাৎ যখন ভালভের্দে গোলটা করলেন, ভালভের্দের গোলটা তো ডেফিনেটলি একটা ব্রিদার ছিল, কিন্তু জুড বেলিংহাম যে কাজটা করেছেন তিনি আবার সেই ফর্মটা ফেরত পাচ্ছেন বলেই মনে হচ্ছে, এবং এটা রিয়াল মাদ্রিদের পারফরমেন্সের জন্য একটা বড় প্রভাবক। মানে মোটামুটি পানির মতো পরিষ্কার হয়ে যাচ্ছে, যখন কোনো পথ নেই বেলিংহাম তিনি লাস্ট 6টা লিগ ম্যাচে 7টা গোল করলেন। সো এটা আনচেলত্তি এবং রিয়াল মাদ্রিদের জন্য একটা বড় স্বস্তির ব্যাপার, এবং অস্বস্তির ব্যাপারটা ওখানেই যে যেখানে আসলে তাদের পয়েন্ট নিয়ে 3 পয়েন্ট নিয়ে লিগের টেবিলে শীর্ষে ওঠার সুযোগ ছিল, সেখানে রায়ো ভায়াকানোতে আরেকটু হলে পাটা কেটে যেত, এবং রায়ো ডিজার্ভিংলি 3টা পয়েন্টই হয়তো ডিজার্ভ করে আপনি বলতে পারেন যেভাবে তারা খেলেছে, তবে একটা পয়েন্টে তাদের আসলে আক্ষেপের কোনো কিছু দেখেন 3 পয়েন্ট তারা ডিজার্ভ করতো কিনা সেটা জানি না, তবে যেইটা হয়েছে যে ম্যাচে যখন একবার এগিয়ে গেছে রায়ো ভায়াকানো, আমি ম্যাচ যখন দেখছিলাম কমেন্টেটর বলছিল যে রায়ো ভায়াকানোর কোচ হচ্ছে একমাত্র ব্যক্তি যিনি পুরো স্টেডিয়ামে জ্যাকেট পরেন নাই, মানে তিনি শুধুমাত্র ওই গায়ে যে টি শার্ট জড়ানো সেটাই চাপিয়ে বসে আছেন, কারণ তিনি তার টিমকে বলছেন। এবং একটা সময় যে ডাগ আউটে যে কমেন্টেটর থাকেন যারা ওই বার্তাগুলো পৌঁছে দেন মেইন কমেন্টেটরের কাছে, তিনি বলছিলেন যে রায়ো ভায়াকানোর কোচ প্লেয়ারদেরকে এই বার্তা দিচ্ছিলেন স্পষ্ট করে যে আমরা 1 গোল করেছি ঠিকই, উই আর হিয়ার ফর আ উইন নট আ ড্র। এবং এই যে রিয়াল মাদ্রিদের এগেন্সে তাদের অ্যাপ্রোচটা, সেই অ্যাপ্রোচের কারণেই প্রথম গোলের পরে তারা দ্বিতীয় গোলটাও পেয়েছে। আর রিয়ালের মতো দলের এগেন্সে আপনি 1 গোলের লিড নিয়ে তো খুব বেশিক্ষণ মানে স্বস্তিতে থাকতে পারবে না, রিয়াল আলটিমেটলি ম্যাচে ফিরবেই, যেটা তারা ফিরেছিল এবং এগিয়েও গিয়েছিল একটা সময়। এই ম্যাচের ড্রটা পুরোপুরি ডিজার্ভিং আমার কাছে মনে হয় রায়ো ভায়াকানোর ক্ষেত্রে। তবে রিয়াল মাদ্রিদ ওই জায়গায় পেনাল্টিটা পেতেই পারতো, মানে ওই ইনসিডেন্টের কারণে আসলে পেনাল্টি দিতে আমরা ভুরি সময় দেখেছি ওখানে একটা মোমেন্টাম চেঞ্জ হয়ে গেছে ম্যাচের। রিয়াল মাদ্রিদের এই বছরে অবশ্য ম্যাচ আরো বাকি আছে, আমরা যেমনটা বলছিলাম সেভিয়ার সঙ্গে ভিনিসিয়াস জুনিয়রের খেলা হবে না, তবে রিয়াল মাদ্রিদের নেক্সট অ্যাসাইনমেন্ট ইন্টারকন্টিনেন্টাল কাপ, যেখানে তাদের প্রতিপক্ষ ফাইনালে একমাত্র দল পাচুকা, যারা এর আগের রাতে আল আহলিকে হারিয়ে দিয়ে এসছে সেমিফাইনালে, এবং এই বুধবারে আমরা সেই ফাইনাল দেখতে পাবো। আরও একটা শিরোপা হয়তো রিয়াল মাদ্রিদের জন্য অপেক্ষা করছে। এরপরে 22 ডিসেম্বর তাদের সেভিয়ার সঙ্গে ম্যাচ, যে ম্যাচে আরও একবার ভিনিসিয়াস জুনিয়রকে পাওয়া যাবে না। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.